হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। মাঝে মাঝে এমন একটা দিন থাকে যেদিন টেক নিউজ খুব একটা বেশি থাকে না, কিন্তু যে কটা থাকে সে কটা একদম জবরদস্ত কিছু টেক নিউজ থাকে। আজকে সেই রকম একটা দিন। হ্যাঁ, বিশাল কিছু খবর নেই, তবে যে কটা আছে একদম ইউনিক খবর এবং আঁতকে ওঠার মতো খবর। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই জানেন কি করতে হবে, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। আজকের প্রথম খবর আমরা শুরু করব ইন্ডিয়ান ব্র্যান্ডকে দিয়ে। হ্যাঁ, মাইক্রোম্যাক্স। আমি অলরেডি গত টেক নিউজে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মাইক্রোম্যাক্স 3 নভেম্বর ভারতের বাজারে তাদের দুটো ফোন লঞ্চ করবে, মাইক্রোম্যাক্স N1 এবং মাইক্রোম্যাক্স N1। আজকে এই দুটো ফোনের প্রসেসর কী হবে সেটা অফিসিয়ালি চলে এলো। আজকে মাইক্রোম্যাক্সের টুইটার হ্যান্ডেল থেকে আমরা একটা এখানে ভিডিও পেয়েছি, যেখান থেকে দেখা যাচ্ছে এখানে মিডিয়াটেকের একটা ফোনে থাকবে মিডিয়াটেকের হিলিও G35, আরও একটা ফোনে থাকবে মিডিয়াটেকের হিলিও G85, এবং শোনা যাচ্ছে যে হায়ার ভ্যারিয়েন্টটা অর্থাৎ G85 যে ফোনটা থাকবে সেখানে মোটামুটি 11,000 টাকার প্রাইস রেঞ্জে ফোনটা লঞ্চ করবে, এবং G35 যে ফোনটা আসবে সেটা মোটামুটি 7 থেকে 8,000 টাকার প্রাইস পয়েন্টে লঞ্চ করবে। যদিও মাইক্রোম্যাক্সের সকলকে ইনভাইটেশন পাঠানো হয়ে গেছে, প্রথমেই বলে রাখি এখানে ইনভাইটেশনে তারা ফোন সম্পর্কে বলার থেকে তারা দেশভক্তির নামে একটা প্রচার চালাচ্ছে। আমরা এই সমস্ত যুক্তিতর্কে যাব না। যদি ফোন ভালো হয় ভালো, এবং যদি ফোন খারাপ হয় অবশ্যই সমালোচনা হবে। তার আগে একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, টেকনোলজির সাথে টেকনোলজি যুদ্ধ হওয়া প্রয়োজন, টেকনোলজির সাথে রাজনীতি বা পলিটিক্সে নয়। এরপরে আজকের এপিসোডে স্যামসাং এবং অ্যাপেলকে নিয়ে বেশ কিছু জবরদস্ত খবর আছে। আপনারা সকলেই জানেন স্যামসাংয়ের S21 সিরিজ জানুয়ারি মাসে লঞ্চ করবে এবং ফেব্রুয়ারি মাস থেকে এটার সেল শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে S21 সিরিজের কি স্পেসিফিকেশন হবে এখন থেকে জল্পনা কল্পনা চলছে। আগের দিনই আমি টেক নিউজে বলেছিলাম এর স্ক্রিন সাইজ কত হবে, বা এর রেন্ডার্সও লিক হয়ে গেছে, কেমন দেখতে হবে, পাঞ্চল ডিসপ্লে থাকবে, এই সমস্ত কিছু। এবং আজকে শোনা যাচ্ছে স্যামসাং S21 সিরিজের যে সমস্ত ফোনগুলো আসবে সেখানেও বক্সের মধ্যে কোনো রকম চার্জার থাকবে না, শুধুমাত্র ডাটা কেবল দিয়ে ফোনটা লঞ্চ করবে। হ্যাঁ, আইফোন 12 সিরিজ যখন লঞ্চ করলো এবং সেখান থেকে যখন চার্জার সরিয়ে নেওয়া হলো, আমরা কতই না তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম, আর এটাও আশঙ্কা করেছিলাম যে আইফোনের দেখানো পথে এখন স্যামসাং চলবে, শাওমি বা রিয়েলমির মতো কোম্পানিগুলো চলতে আরম্ভ করবে, এবং এই আশঙ্কাটাই কিন্তু সত্যি হতে চলেছে। এবং আইফোন 12 যে চার্জার আসেনি তার পেছনে যুক্তি দেখিয়েছিল যে ইলেকট্রনিক বর্জ্য অনেক বেড়ে যাচ্ছে, তাই জন্য সেগুলো প্রপার রিইউজের জন্য এখানে বক্সে তারা আইফোনের যে চার্জারটা সেটা দিচ্ছে না। তো সেক্ষেত্রে স্যামসাংও একই কারণ দেখাবে। এর সাথে সাথে বলি, এখানে দেখুন স্যামসাংয়ের আপনি যখন ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন কিনবেন এবং সেখানে যখন চার্জার আপনি পাবেন না, সেখানে নর্মাল চার্জার দিয়ে আপনি নিশ্চয়ই ফোনটাকে চার্জ করাবেন না, আপনাকে তার জন্য ওই সিরিজেরই একটা চার্জার কিনতে হবে, এবং সেই চার্জারটার দামও হয়তো 1,003 টাকা বেশি হবে। অর্থাৎ আইওটি ডিভাইসেরও একটা ব্যবসা কিন্তু এখানে স্যামসাং ফেঁদে বসছে। এর সাথে সাথে ওখানে হেডফোন জ্যাক দেওয়া যদি না হয়, তাহলে আপনি ওখানে আবার এয়ারবাডস কিনবেন স্যামসাংয়ের, আর স্যামসাংয়ের ফোন ইউজ করছেন আর আপনি 1,500 টাকার এয়ারবাডস নিশ্চয়ই ইউজ করতে যাবেন না। সুতরাং একবার ফায়দাটা বুঝে দেখুন, একবার বিজনেস যে প্রক্রিয়াটা সেটা একবার বুঝে দেখুন। এরপর একটা স্যামসাংয়েরই ছোট্ট খবর আপনাদের সাথে শেয়ার করি। স্যামসাং কিছুদিন আগে ভারতের বাজারে লঞ্চ করিয়েছিল স্যামসাং S20 ফ্যান এডিশন। হ্যাঁ, ওই 50,000 টাকার প্রাইস রেঞ্জে। অবশেষে এই সেলে এই ফোনটাকেই পাওয়া যাচ্ছে 40,000 টাকায়। একদম ডাইরেক্ট আপনি 5,000 টাকা এখানে ক্যাশব্যাক পেয়ে যাবেন। এর সাথে সাথে আপনার যদি HDFC ব্যাংকের কার্ড থাকে তাহলে আরও 5,000 টাকা কিন্তু আপনি এখানে কম পাবেন। অর্থাৎ এফেক্টিভ প্রাইস আসছে মাত্র 40,000 টাকায়, এবং 40,000 টাকায় অবশ্যই একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের স্বাদ আপনি স্যামসাংয়ের কাছ থেকে পেতে পারেন। অবশ্যই আমার একটা ভালো ডিল মনে হয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এর পরের খবরটা আসছে আইফোনের তরফ থেকে। আপনারা সকলেই জানেন বিতর্ক যেন আইফোন 12-এর পিছুই ছাড়ছে না, এবং ছাড়বেও না একদিন। কারণ আইফোন 12 বিক্রি হওয়া শুরু হয়ে গেছে, যারা পয়সা দিয়ে কিনেছেন তারা কিন্তু এই ফোনগুলোর একদম খুদ বার করবেন। আজকে দেখা যাচ্ছে ড্রপ টেস্টে আইফোন 12 ফেল হয়ে গেছে। এখনও পর্যন্ত টুইটারে এটা নিয়েই জল্পনা কল্পনা চলছে, যদিও এখনও প্রত্যক্ষ কোনো প্রমাণ পাওয়া যায়নি যে আইফোন 12 ভেঙে গেছে। এটাও 2-1 দিনের মধ্যে অবশ্যই চলে আসবে, তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে প্রত্যক্ষ প্রমাণটা পাওয়া গেছে, আপনারা সকলে জানেন আইফোনের 12-এর যে ডিজাইনটা সেটা আইফোন 11-এর ডিজাইন প্লাস আইফোন 5-এর এজ কর্নার ডিজাইনটা ইউজ করা হয়েছে, এবং এখানে এজগুলো এতই শার্প, এতই তীক্ষ্ণ যে মানুষের হাত কেটে যাচ্ছে। হ্যাঁ, এখানে আজকে আবার টুইটারে লাফালাফি আরম্ভ হয়ে গেছে যে যারা আইফোন ইউজ করতে যাচ্ছিলেন তাদের কারোর হাত কেটে গেছে, সেখানে এমনকি ব্যান্ডেডও লাগাতে হয়েছে। অর্থাৎ যারা আপনারা আইফোন কিনবেন বলে ভাবছেন, এর যে শার্প এজগুলো আছে সেগুলো অবশ্যই নজরে রাখবেন,
দেখা যাক এরপরে আর কত সমালোচনা হতে পারে এই একটা ফোনকে নিয়ে। গতকালই আমি জানিয়েছিলাম OnePlus লঞ্চ করেছে OnePlus Nord N10 এবং N100 নামে দুটো ফোন, এবং সকালে আমি বলেছিলাম এই ফোনগুলো রিব্র্যান্ডেড করার ফলে কোম্পানির কি সুবিধা হচ্ছে, আমাদের গ্রাহকদের কতটা সুবিধা আছে, কতটা অসুবিধা আছে। তো এই ভিডিওটা যদি আপনি মিস করে গিয়ে থাকেন আই বাটনে দেখলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনি দেখে নেবেন। অবশেষে ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে OnePlus Nord N100, তবে এই মডেল নাম্বারে নয়, Realme C17 এই মডেল নাম্বারে। হ্যাঁ, শুধুমাত্র ব্র্যান্ডটা চেঞ্জ করে একই স্পেসিফিকেশনে Realme C17 লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে। অলরেডি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গেছে এবং নভেম্বর মাসের শেষের দিকে এটা ভারতের বাজারে আসতে চলেছে, এবং হয়তো ডিসেম্বরে আমরা OnePlus-এর তরফ থেকে OnePlus Nord N100 দেখতে পাবো। আগে এই ফোনটা লঞ্চ করবে, তার কয়েকদিন পরেই কিন্তু OnePlus-এর ওই ফোনটাও লঞ্চ করবে। প্রথমত বলে দিই, এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 প্রসেসর আছে, ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। স্পেসিফিকেশন আর কী বা বলতে আর ইচ্ছা করে না, আপনারা OnePlus Nord N100 এর স্পেসিফিকেশন দেখে নেবেন, তাহলে এই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। এর সাথে সাথে বলে দিই, Realme C সিরিজের আন্ডারে C11, C12, C15 এই যে ফোনগুলো লঞ্চ করেছিল Realme ভারতের বাজারে, এই ফোনগুলোর নাকি আবার কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটা করে ভার্সন ইন্ডিয়ার বাজারে আসবে। আমি জানি না এর সত্যতা কতটা, যদি আসে তাহলে আমি চাইবো অন্তত মিডিয়াটেকের থেকে কোয়ালকমের দিকে একটু বেশি নজর দিতে। দেখা যাক এরপরে যদি কোয়ালকমের কোনো ভ্যারিয়েন্ট আসে অবশ্যই আমি আপনাদের সাথে খবর শেয়ার করব। এরপর আসুন একটু Xiaomi-কে নিয়ে কথা বলা যাক। Xiaomi কিছুদিন আগে ভারতের বাজারে লঞ্চ করিয়েছিল Mi 10T এবং Mi 10T Pro। Mi 10T এই ফোনটার একটা রিব্র্যান্ডেড ভার্সন চায়নার বাজারে লঞ্চ হয়েছে Redmi K30s নাম নিয়ে। হ্যাঁ, সম্ভবত এটা Redmi K30 সিরিজের শেষ ফোন। তো সেক্ষেত্রে বলি Mi 10T এই ফোনটাকে রিব্র্যান্ডেড করে চায়নার বাজারে লঞ্চ করা হয়েছে, এবং সেক্ষেত্রে এই ফোনটার দাম রাখা হয়েছে চায়নার বাজারে মোটামুটি, আমি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করেই বলছি, 28,600 টাকা বেস ভ্যারিয়েন্ট। এবং এই ফোনটাই যদি আপনি ভারতবর্ষের বাজারে কিনতে চান আপনাকে খরচ করতে হবে মাত্র 35,599 টাকা। হ্যাঁ, সুতরাং বুঝতেই পারছেন চায়নার বাজারের থেকে ইন্ডিয়ার বাজারে প্রায় 6 থেকে 7,000 টাকা বেশি প্রাইস পয়েন্টে আপনাকে কিনতে হবে। তাহলে কি আমরা দোষ করেছি বুঝে দেখুন, প্রায় একটা ফোনের জন্য 7,000 টাকা প্রাইস পয়েন্ট বেশি। এখানে আমি মানছি যে একটা দেশ থেকে আরেকটা দেশে ফোন নিয়ে যখন লঞ্চ করছে চায়না হোম কান্ট্রি, সুতরাং কম দামে ফোন লঞ্চ করা সম্ভব, হয়তো ইন্ডিয়াতে সেটা সম্ভব নাও হতে পারে, কিন্তু একটা ফোনের জন্য 7,000 টাকা এটা মানা যায় না। অন্তত এটা যদি 32 বা 33,000 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে হতো সেটাও বেটার হতো। অবশ্যই ভবিষ্যতে Xiaomi যদি তাদের এই দোষগুলো বিচার করে ঠিকভাবে নিজেকে গুছিয়ে নিতে পারে, তাহলে অবশ্যই হয়তো লং টার্মের জন্য Xiaomiর একটা ভালো পথই হবে। দেখা যাক Xiaomiর পরবর্তী পদক্ষেপ কি হয়। এরপরে সবশেষে আসি ওপোর খবরে। হ্যাঁ, ওপো আজকে তাদের একটা নতুন পেটেন্ট ফাইল করেছে। গেজেস ডেটার রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই পেটেন্টটা দেখতে পাচ্ছি। এখানে অন্যরকম একটা ডিজাইনের ওপো কিন্তু পেটেন্ট ফাইল করেছে। প্রথমত বলে দিই, এখানে আপনি ওপরে আর নিচে ডিসপ্লের বেশ কিছুটা বেজেল দেখতে পাবেন, তবে এখানে সেলফি ক্যামেরার জন্য কোনো কাট আউট বা পাঞ্চল এখানে নেই। অতএব আমরা কিন্তু এখানে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরাও পেতে পারি, আন্দাজ করা যাচ্ছে। এরপরে যদি ব্যাক প্যানেলে আপনারা খেয়াল করেন তাহলে একটা অন্য ধরনের ক্যামেরা হাউসিং কিন্তু এখানে রয়েছে। দুদিকে রয়েছে বড় বড় দুটো ক্যামেরা হাউসিং, এছাড়াও নিচে ছোট ছোট ক্যামেরা কিছু হাউসিং আছে। আমি জানি না ওপো শুধুমাত্র পেটেন্ট ফাইল করার জন্য এই পেটেন্টগুলো ফাইল করছে কিনা। যদি এই পেটেন্টের ওপর ওপো কাজ করে অবশ্যই সেগুলো ভালো হবে। শুধুমাত্র এই পেটেন্ট কেন, যে পেটেন্টগুলো তারা ফাইল করছে সেটা স্যামসাংই বলুন, ওপোই বলুন, ভিভোই বলুন, তারা যদি এই পেটেন্টের উপর কাজ করতে পারে অবশ্যই টেকনোলজি আরও একটু এগিয়ে যাবে, এই আশা রাখি। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা তো শুধুমাত্র আপনার জন্যই দেওয়া আছে। একটা জিনিস বলতে ভুলে গেছি, আপনারা যে কমেন্টটি করবেন আমি পরবর্তী টেক নিউজ এপিসোডে একজন বন্ধুর কমেন্ট কিন্তু শেয়ার করে থাকি, অর্থাৎ একদম কমেন্ট করতে ভুলবেন না। এখনই যান, গিয়ে আপনার ভালো লাগা মন্দ লাগা এগুলো কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, আর বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না। এরপর আসুন এক বন্ধুর কমেন্ট পর্বে। গত পর্বে একজন বন্ধু কমেন্ট করেছেন, পলাশ রয়, দাদা স্যামসাংয়ের একটা ভালো ফোনের অনেক দিন অপেক্ষা করলাম, 20 থেকে 25,000 টাকার মধ্যে এখনও আসলো না বাংলাদেশ থেকে। বাংলাদেশে 20 থেকে 25,000 টাকার প্রাইস রেঞ্জে যদি সব থেকে ভালো ফোন কিনতে হয় স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি M31s, এই ফোনটা পেয়ে যাবে, আনঅফিসিয়ালি পাবে। যদিও আমি আনঅফিসিয়ালি ফোন কেনার রেকমেন্ডেশন এখন দেবো না বাংলাদেশের বন্ধুদের জন্য। হ্যাঁ, তোমরা কিছুটা ওয়েট করো। তোমরা জানো BTRC একটা নতুন নির্দেশিকা জারি করেছে 2020 সালের 1 জানুয়ারি থেকে, হয়তো এই সমস্ত আনঅফিসিয়ালগুলোর তারা নেটওয়ার্ক রেজিস্ট্রেশন দেবে না। এখানে আনঅফিসিয়াল বলা হচ্ছে, এবং এখানে বলা হচ্ছে যে ফোনগুলোর রেজিস্ট্রেশন নেই। আপনি যদি ফোনটা ঠিকভাবে কিনে থাকেন, আপনার কাছে যদি ভ্যালিড বিল থাকে, তাহলে অবশ্যই BTRC-কে কিন্তু এখানে রেজিস্ট্রেশন দিতে হবে, কারণ আপনি দোকান থেকে মোবাইলটা কিনেছেন এবং ভ্যালিড বিল দিয়ে সেই মোবাইলটা কিনছেন। সুতরাং
অবশ্যই বিটিআরসির আগে উচিত যেখানে আনঅফিসিয়াল ফোনগুলো বিক্রি হচ্ছে সেগুলো আগে ট্র্যাক করা। তো আমরা তো সাধারণ মানুষ, আমরা অত বা বুঝবো কী করে? আমরা সাধারণ মানুষ হয়তো অফিসিয়াল ফোন কিনতে গিয়ে একটা অত পয়সা বেশি দিয়ে আনঅফিসিয়াল ফোন কিনে নিয়ে এলাম। তো আমার যুক্তিতে এটা বোঝায়। তাও বলবো এখন একটু সাবধানে থাকবেন। আনঅফিসিয়াল ফোন একটু হয়তো কম কিনলে যদি ভালো হয় তাহলে কিনুন, অফিসিয়াল ফোন আপনারা বেশি প্রেফার করুন। তাতে আপনারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গভর্নমেন্টকেও হেল্প করছেন, আর আমার মতে গভর্নমেন্ট যেটা বলে সেটা শুনে চলাই মঙ্গল। আশা করি আমি আপনাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। এরপরে যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, দরকার পড়লে আমি এই টপিকের ওপর আলাদা একটা ভিডিও আনবো। দেখা হবে আগামী পর্বে।